শুক্রবার রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী শুটার ফয়সালের হাতে গুলিবিদ্ধ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। হাদির উপর হামলার পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে বরাবরের মতো এবারও বিপ্লবীদের বিষয়ে সত্য না বলে উল্টো তাদের উগ্রবাদী হিসেবে বর্ণনা করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। বেশিরভাগ ভারতীয় সংবাদ মাধ্যম হাদিকে উগ্র ইসলামপন্থী নেতা অথবা উগ্র ডানপন্থী সাংস্কৃতিক নেতা হিসেবে উপস্থাপন করেছে। বলা হয়েছে, হাদি ভারতের সীমান্তকে চ্যালেঞ্জ করে এমন বৃহত্তর বাংলাদেশের পক্ষে কথা বলেন। এমনকি তাদের শিরোনামেও এসব বিষয় তুলে ধরা হয়েছে। হাদির ঘটনায় পিটিআই-এর শিরোনাম ছিল, বাংলাদেশের নির্বাচনের আগে উগ্র মৌলবাদী গোষ্ঠীর নেতাকে গুলি করা হয়েছে। এমনকি প্রতিবেদনের ভেতরেও হাদিকে বারবার একজন উগ্রপন্থী নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। দ্য হিন্দু-এর শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন উগ্র সাংস্কৃতিক গোষ্ঠীর নেতাকে গুলি। কেউ কেউ তাকে ইসলামপন্থী বলে অভিহিত করেছেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিতে ওসমান হাদিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম ছিল, নির্বাচনের আগে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশের অভিযোগের তীব্র আপত্তি ভারতের। প্রতিবেদনটিতে বলা হয়েছে, উস্কানিমূলক বক্তব্যের জন্য পরিচিত ওসমান হাদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে। বাংলাদেশে হাসিনা বিরোধী এক চরমপন্থী নেতার উপর হামলার কথা উল্লেখ করেছে তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়। তবে এরপর থেকে বাংলাদেশে চরমপন্থা ও উগ্র ইসলামপন্থার উত্থান হয়েছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দেশটিতে। এমনকি ১২ ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকার আরও সহিংস হয়ে উঠতে পারে এমন মন করা কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। হাদির উপর গুলির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আরেক প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, কেন নির্বাচনের আগে গুলি চালানোর ঘটনায় ভারতকে ফোন করল ইউনূস সরকার। প্রতিবেদনটিতে হাদিকে ভারত বিরোধী ও চরমপন্থী নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে এ নিয়ে করা সাংবাদিক জুলকারনাইন সায়েরের করা একটি ফেসবুক পোস্টের কথাও সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া কলকাতা টিভি, আজতক বাংলা সহ ভারতের অন্যান্য গণমাধ্যমেও বরাবরের মতো বাংলাদেশের প্রতিবাদকে মৌলবাদী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া আরও বিভ্রান্তিকর প্রচারণাও চালিয়েছে ভারতের গণমাধ্যম, বিশেষ করে গুলি চালানোর আগে ওসমান হাদির শেষ পোস্টের ভুল উপস্থাপনা। এই পোস্টটি, যা বাংলা সালতানাতের একটি একাডেমিক আলোচনা ছিল, তথাকথিত গ্রেটার বেঙ্গল মানচিত্রের দাবির সাথে মিথ্যাভাবে যুক্ত করা হয়েছে। একই অবস্থা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, বিশেষ করে ভারতীয় অ্যাকাউন্টগুলো থেকে আসা প্রতিক্রিয়াতেও মূলধারার মিডিয়া আউটলেটগুলোর সুরের প্রতিফলন দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারীদের কাছ থেকে অনেক প্রাথমিক প্রতিক্রিয়ায় ওসমান হাদিকে গুলি করার পরই উগ্রপন্থী, অতি ডানপন্থী অথবা ডানপন্থী সাংস্কৃতিক নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আনসুর সাক্সেনা নামের একজন ভারতীয় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে বৃহত্তর বাংলাদেশ গড়তে চাওয়া ওসমান হাদিকে ঢাকায় গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হিন্দু ভয়েস নামে আরেকটি হ্যান্ডেল লিখেছে, উগ্র ইসলামপন্থী গোষ্ঠী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছিলেন। তিনি বাংলাদেশের মানচিত্রের ভেতরে ভারতের 7 সিস্টার্স অন্তর্ভুক্ত করেছিলেন। সেই পোস্টের কয়েক ঘন্টা পরে একজন অজ্ঞাত বন্দুকধারী তাকে গুলি করে। ওসমান হাদি এখন তার জীবনের জন্য লড়াই করছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
ভারতের সাবেক সেনা কর্মকর্তা মেজর মদন কুমার নামে আরেকজন এক্সে লিখেছেন, ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে বৃহত্তর বাংলাদেশ গড়তে চাওয়া ওসমান হাদিকে ঢাকায় অজ্ঞাত ব্যক্তিরা গুলি করেছে। এছাড়া বন্দুকধারীকে একজন বীর হিসেবে তুলে ধরা সহ তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সাথেও যুক্ত করেছেন অনেকে। কেউ কেউ হাদির মাথায় গুলি করা ব্যক্তিকে একজন র অফিসারের সাথে তুলনা করেছেন। এই পোস্টগুলোর সুর, সেই সাথে তাদের মন্তব্য বিভাগগুলো মূলত ওসমান হাদিকে ব্যক্তিগতভাবে এবং ভারতীয় প্রতিষ্ঠানের প্রতি তার তীব্র বিরোধিতাকে লক্ষ্য করে উপহাস করা হয়েছে। এসবের মধ্য দিয়ে হাদির ক্ষেত্রে ভারতের অনেক পাঠক অবচেতনভাবে একটি সরলীকৃত বর্ণনা গ্রহণ করেছেন। সেটি হচ্ছে, হাদি নামের একজনের মাথায় গুলি করা হয়েছিল, তবে তিনি ছিলেন একজন উগ্র ইসলামপন্থী। এই সংবাদ মাধ্যমগুলোর কাঠামোর মধ্যে একজন উগ্র ইসলামপন্থী এমনভাবে উপস্থাপনা করা হয় যেখানে পরোক্ষভাবে একজন ব্যক্তিকে বোঝায় যে আত্মঘাতী বোমা হামলা চালায় বা জনসাধারণের স্থানে নির্বিচারে বেসামরিক লোকদের হত্যা করে। এই বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা ডেল এইচ খান বলেন, হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ ছিল ভারতের অঘোষিত অঙ্গরাজ্য, আর হাদিদের কারণেই ভারত বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ হারিয়েছে। তাই তারা এখন হাদিকে উগ্রবাদী হিসেবে পরিচয় দিচ্ছে। যখন হাসিনার সময় এসে মোটামুটি সিকিম স্টাইলে প্রায় বেদখল হতে যাচ্ছিল, ভারত যখন কেবল ওয়ার্ম আপ করতে শুরু করেছিল যে হাসিনা নামের আরেকজন লেন্দুব দর্জি পাওয়া গিয়েছে, যার মাধ্যমে সিকিমের মতো করে বাংলাদেশকে আরেকটা নতুন প্রদেশ হিসেবে, 7 সিস্টার্স এর জায়গায় 8 সিস্টার হিসেবে তাদের ম্যাপে ঢুকিয়ে ফেলা যাবে, ঠিক সেই মুহূর্তে 5ই আগস্ট ঘটলো। 5ই আগস্ট কারা ঘটিয়েছে? ওসমান হাদিরা ঘটিয়েছে 5ই আগস্ট। সুতরাং এই ওসমান হাদিকে খলনায়ক পরিণত করা ছাড়া ভারতের হাতে কি আসলেও কোনো অপশন আছে? আজকে ভারত ওসমান হাদিকে যেভাবে খলনায়ক বানানোর চেষ্টা করছে, এই স্ক্রিপ্ট তো শেখ হাসিনার লিখে দেওয়া। এই স্ক্রিপ্ট দিল্লি এবং কলকাতাতে যারা আশ্রয় নিয়েছে, যে সকল আওয়ামী টেররিস্ট এই মুহূর্তে দিল্লি এবং কলকাতাতে অবস্থান করছে, তাদের লিখে দেওয়া স্ক্রিপ্ট। এদিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বুধবার জুলাই ঐক্যের ব্যানারে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। এটি নিয়েও মনগড়া খবর প্রকাশ করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। রিপাবলিক ওয়ার্ল্ডের করা একটি প্রতিবেদনে বিক্ষোভকারীদের জঙ্গি হিসেবে তুলে ধরা হয়েছে। উগ্র মৌলবাদীদের ইশারায় ঢাকায় এমন বিক্ষোভ আয়োজন করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে তারা। শুধু রিপাবলিক নয়, ভারতের মূলধারার সব গণমাধ্যমেই একই ধরনের খবর প্রচার করা হয়েছে। এই বিষয়ে ডেল এইচ খান বলেন, ভারত সবসময় চেষ্টা করবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। এখনই এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দিল্লির কর্তৃত্বের উপর নির্ভর করে থাকতে হবে। ভারত হলো সেই রাষ্ট্র, যেই রাষ্ট্রে আজ থেকে 1 বছরেরও কম সময় আগে বাংলাদেশের 2টি দূতাবাস ভারতীয়দের দ্বারা আক্রান্ত হয়েছে। তারা আমাদের দূতাবাসে পতাকা ছিঁড়ে ফেলেছে এবং পতাকা পুড়িয়ে ফেলেছে। সুতরাং সেই স্মৃতি আমাদের মনে এখনো কিন্তু জল করছে। আমরা অন্যান্য ইন্টারন্যাশনাল যে কনভেনশন আছে তার প্রতি শ্রদ্ধাশীল। আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দূতাবাস যতটুকু সুরক্ষা পেতে, আমাদের একটা আন্তর্জাতিক দূতাবাসকে যতটুকু সুরক্ষা দিতে আমরা বাধ্য, তা আমরা সবসময় দিতে রাজি আছি। আমাদেরকে সম্মিলিতভাবে এই ভারতীয় হেজিমনির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের যে বয়ানের যুদ্ধ আছে, সেই বয়ানের যুদ্ধকে বয়ান দ্বারা প্রতিহত করতে হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের কাঠামো মূল ঘটনা থেকে মনোযোগ সরিয়ে মতাদর্শগত শ্রেণীবিভাগের জন্য তৈরি করা হয়েছে। ফলে সাধারণ পাঠকরাও নিয়মিত এই ধরনের খবরে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে। তানজিম হাসান, বাংলা এডিশন।